Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. Okay, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং পড়াশোনা করছো খুব সুন্দরভাবে। তো চলো শুরু করি। So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে পড়ছিলাম হচ্ছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। একটা সুন্দর সুখবর, তার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রথমেই আমি বলে রাখি, যে চ্যাপ্টার গুলো আমি পড়াই সবগুলোই স্পেশাল ভাবে স্পেশাল কন্টেন্ট দেওয়া, কিন্তু তার মধ্যেও যদি একটু বেশি স্পেশাল হয় তার মধ্যে এই কম্পাউন্ড ইন্টারেস্ট একটা। কারণ দেখো, আমি দুটো চ্যাপ্টারের নাম বলবো, একটা হচ্ছে পাটিগণিতের কম্পাউন্ড ইন্টারেস্ট, আর একটা যদি তোমরা অ্যাডভান্স ম্যাথ বলো সেই অ্যাডভান্স ম্যাথের সেই পোর্শনটার নাম হচ্ছে জিওমেট্রি। এই দুটো পড়ানো আমার স্পেশাল। আহ वैसे তো সব চ্যাপ্টারে আমি খুব সুন্দরভাবে পড়াই, আমি জানি। যারা রেগুলার ক্লাস করো তারাও জানো। কিন্তু যদি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলো, এমন কিছু কিছু মেথড তোমাদের শিখিয়ে দেবো, তো শর্টকাট হবে, এতটা এক্সাম ওরিয়েন্টেড হবে তুমি কল্পনা করতে পারবে না। এইভাবেও ম্যাথ সলভ করা যায়। আমি দারুণ ভাবে পড়ানোর চেষ্টা করবো। এবং আরেকটা কথা আমি কমিট করছি, ইটস এ কমিটমেন্ট ফ্রম মাই সাইড, যে তোমরা মানে যে কোনো জায়গায় কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা পড়ো না কেন, তুমি যদি আমার এই এই কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে পড়ো, দেন নতুন অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এবং আমি বলতে পারি, যে লেকচারটা আমি ফ্রিতে ইউটিউবে পড়াচ্ছি, সেই জিনিসটা তুমি ইট ইট ইজ রাদার ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট এভার। সেটা ফ্রি অন ইউটিউব হতে পারে, বা তুমি কোনো টিচারের পেড কোর্সেও পড়তে পারো, আমার চেয়ে ভালো শেখানো পাবে না। দ্যাট ইজ মাই গ্যারান্টি। আমি কথাটা বলছি মানে আমি মিন করি। ঠিক আছে। সো আমি প্রথমেই বলে নিলাম, চ্যাপ্টারটা আমি দারুণভাবে পড়ানোর চেষ্টা করব। যদিও আজকে যে পার্টটা পড়বো সেই পার্টের নাম হচ্ছে বেসিক্স। ঠিক আছে, কিভাবে ফর্মুলা এলো এবং সেই ফর্মুলা রিলেটেড কিছু আমরা অঙ্ক প্র্যাকটিস করব, আজকে এইটুকুই হবে। কিন্তু আসল যে জিনিসগুলো সেগুলো আসবে কাল থেকে। তোমরা আর কোনো চ্যাপ্টার পড়ো বা না পড়ো, কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাকে পড়তেই হবে আমার কাছে, টু নো অল দ্য শর্টকাট মেথডস অ্যাভেলেবল, রাইট? এক একটা ম্যাথ পাঁচটা মেথডে সলভ করাবো, আর কি চাও তুমি? দেখো, চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় খুব কোশ্চেন আসে। এবং পাশাপাশি এটাও সত্যি, টিচার যদি চায় কোনো একটা স্টুডেন্টকে কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন করে আটকাবে, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এমন কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে, মাথা মুন্ডু খুঁজেই পাবে না কিভাবে কি করতে হবে। সো আমি খুব বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অব্দি পড়াবো। এখানে প্রত্যেকটা এক্সাম যেগুলো লেখা আছে, সিজিএল, সিএইচএসএল, জিডি, এমটিএস, ডাব্লিউবিসিএস, পিসিএস, পিএসসির যে কোনো এক্সাম, রেলওয়ে, কেপি, ডাব্লিউপি, রেলওয়ে, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, ব্যাংকিং লেভেলের আইসিআর এবং অন্যান্য যে সমস্ত এক্সাম আছে সবই এখানে কভার হবে। সো তুমি যে কোনো লেভেল, যে কোনো এক্সাম, সেটা টিয়ার টু বলো বা এখানে ডাব্লিউবিসিএস অব্দি মেন্স বলো, যে কোনো লেভেল অব্দি কভার হবে। ঠিক আছে, তো প্রত্যেকে ফলো করতে থাকো, তোমরা লেকচার্স গুলো খুব কোয়ালিটির লেকচার্স পাবে। দেখো, প্রথম শুরু করছি চ্যাপ্টারটা, তাই একটু কথা বলে নিলাম, একটু টাইম ওয়েস্ট হলো ঠিকই, কিন্তু এরপর জাস্ট একটু ইন্ট্রোডাকশন দেবো আমার চ্যানেলটা, তারপর আমরা শুরু করবো কন্টেন্ট। দেখো, তুমি যদি দা কনসেপ্ট বাই শুভম এই চ্যানেলটাতে যাও, যে যা মানে কন্টেন্ট তুমি প্লে লিস্ট সেকশনে পাবে ফ্রিতে পড়িয়ে রেখেছি, সেটা অন্যান্য বাকিরা পেইড কোর্সে পড়ায়, পেইড ম্যাথ কোর্সে পড়ায়। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা প্লে লিস্ট বানানো আছে। তুমি যদি যাও এখানে দেখবে পার্সেন্টেজ বানানো আছে, পার্সেন্টেজে 14টা ভিডিও পড়িয়েছি, রেশিও প্রপোর্শন রয়েছে, এখানে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে, পাইপ অ্যান্ড সিস্টেম রয়েছে, এছাড়া টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম রয়েছে। এছাড়া তোমার একই টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম বারবার আসছে কেন? আচ্ছা, সরি। দেন একটা জিনিসই বারবার কপি হয়ে গেছে, বাদ বাকিগুলো আমি বলে দিচ্ছি এখান থেকে। তোমরা এভারেজ পাবে, টাইম অ্যান্ড ওয়ার্ক পাচ্ছ, মিক্সচার এলিগেশন পাচ্ছ, পার্টনারশিপ পাচ্ছ, হ্যাঁ, অনুপাত সমানুপাত পাচ্ছ, বয়স পাচ্ছ। এখান থেকে কিছু প্রিভিয়াস ইয়ারের সলিউশন পাবে, রিসেন্ট এক্সামসে লসাগু গসাগু পাবে। এছাড়া তোমরা সিম্পলিফিকেশন পাবে, নাম্বার সিস্টেম পাবে। আমি অনেক কিছুই পড়িয়ে রেখেছি, বোট অ্যান্ড স্ট্রিম পড়িয়ে রেখেছি, টাইম স্পিড ডিস্টেন্স পড়িয়ে রেখেছি। ঠিক আছে, তারপর রিসেন্টলি শেষ করলাম প্রফিট লস পড়িয়ে রেখেছি। দারুণ ভাবে পড়িয়েছি, তোমরা যদি একবার লেকচার্স গুলো ফলো করতে পারো, দেন তোমার আর কোথাও কিছু নিড হবে না। তুমি দেখো, এখানে 85+ ভিডিও পাবে তুমি এখানে। তুমি বুঝতে পারছো ইউটিউবে এত সুন্দরভাবে কোয়ালিটি কন্টেন্ট দিয়ে 85টার বেশি ভিডিও পড়ে রেখেছি, এবং আরো আসবে নেক্সট। কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম, তুমি যদি এই প্লেলিস্টটাতে যাও, প্রথম ভিডিও পাবে সিম্পলিফিকেশন 1, সেখান থেকে ক্লাস শুরু করো টিল নাও। কত প্রফিট অ্যান্ড লসের যে ভিডিওটা,
সেই অবধি পড়ানো হয়েছে, আজকে কম্পাউন্ড ইন্টারেস্ট ধরলাম, সরি প্রফিট লস বলছি, সিম্পল ইন্টারেস্টও পড়ানো হয়েছে, এসআই পড়ানো হয়েছে, লাস্ট ভিডিওটা হচ্ছে এসআই, এবং এসআই এরপর তোমরা সিআই পাচ্ছ, কম্পাউন্ড ইন্টারেস্ট এখান থেকে শুরু হচ্ছে, মোর দ্যান 85 ভিডিও এখানে পড়ানো আছে। তো তোমরা যদি এই গোটাটা শেষ করতে পারো, এক্সট্রা কিছু দরকার নেই। আমি বলছি যে এক্সামের জন্য পড়ছো সেই এক্সামের শুধু তোমরা পিওয়াইকিউ প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো, আর বাদ বাকি যেটা করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট দাও। আমার এই পড়ানোর বাইরে পিওয়াইকিউ আর মক টেস্ট যদি তুমি দিতে পারো রেগুলার, ম্যাথের জন্য তোমার পেপার আটকাবে না, দ্যাট ইজ মাই গ্যারান্টি। তো চলো এবার শুরু করি। দেখো, আজ আমরা যে চ্যাপ্টারটা পড়বো তার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কষা। চক্রবৃদ্ধি সুদ কষা, বা এর নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই তো? এবার দেখো, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আমি প্রথমে বলে দিচ্ছি, আমরা যে একটা চ্যাপ্টার, আমি আমি দুটো চ্যাপ্টার পড়ে রেখেছি, একটা এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর একটা জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন। এই যে জিওমেট্রিক প্রোগ্রেশন, এই চ্যাপ্টারটা গোটাটা এই জিপির ওপরই দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? কেমন? দেখো, প্রথমে তোমার চক্রবৃদ্ধি সুদ কষা জানতে হলে আগে তোমার সরল সুদ কষার ব্যাপারে আইডিয়া থাকতে হবে, যেটা আমি পড়িয়ে এসেছি, একটু বলে দিচ্ছি। সরল সুদ কষা, দেখো বা হাতের লেখা একটু খারাপ হতে পারে, ম্যানেজ করে নিন। সরল সুদ কষা, যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি, এসআই দিয়ে ডিনোট করে থাকি। এবার ধরো কোনো একটা কিছুর প্রিন্সিপাল, পি, প্রিন্সিপাল মানে মূলধন, ঠিক আছে, পি, টাইম ধরো টি, তোমার রেট ধরো, রেট মানে সুদের হার, সেটা ধরো আর%, এবং আচ্ছা আরই ধরি, আচ্ছা, আর তোমার সিম্পল ইন্টারেস্ট তো এসআই, এবং তাহলে সিম্পল ইন্টারেস্ট এখান থেকে ক্যালকুলেট করলে আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, দ্যাট ইজ PRT/100। এটা কি হলো? এটা হলো সরল সুদ কষা, সরল সুদ এক ইয়ারের, সরল সুদ কষা, সরল সুদ, তাই না? এবার তুমি একটা কথা মাথায় রাখবে, আমরা যখন চক্রবৃদ্ধি পড়বো, এই চক্রবৃদ্ধি এর মানেটা কি? যখন আমরা চক্রবৃদ্ধি সুদ কষা পড়বো, সেই জিনিসটা কি দাঁড়াচ্ছে? তোমাকে বেসিক্যালি ডিফারেন্সটা আগে বুঝতে হবে, একটা হচ্ছে সরল সুদ কষা, একটা চক্রবৃদ্ধি সুদ কষা। তার মানে দুটোই সুদ কষে, কিন্তু একটা দেখো, 100 টাকা এক বছরে 10% হারে, 10% সুদের হারে কত টাকা হবে? যদি সরল সুদ কষা হয়, তুমি ফর্মুলা লাগাবে PRT/100। পি করলে কত হচ্ছে? 100, এই যে প্রিন্সিপাল, এটাই তো পি, তাই না? এটাই পি। পি আর কত? 10, এবং টি কত? 1/100। 100 কেটে গেল, 100 কেটে গেল, অ্যান্ড ইউ আর লেফট উইথ 10। এটা হলো 10 টাকা হচ্ছে সুদ। এর সুদ কত? এর সুদ হচ্ছে 10 টাকা। এবার তোমাকে যদি বলা হয় অ্যামাউন্ট, অ্যামাউন্ট অ্যামাউন্ট মানে, এটা মানে হচ্ছে সুদ আসল, তাই না? এটা মানে সুদ আসল। তুমি সুদ কত টাকা পেয়েছো? 10, আর আসল প্রিন্সিপাল কত ছিল? মূলধন 100। 100 প্লাস এখানে 10 মিলে কত হচ্ছে তোমার? 110, তাই না? এবার তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে যে 110টা হলো, এটা হচ্ছে সরল সুদ কষা। কিন্তু এইখান থেকে 1 মিনিট দাঁড়াও, আহ that is what I'm trying। বেশ, শোনো, আমি কি বলছিলাম, এই যে নেক্সট ইয়ারে যে এখান থেকে আসবে, এখান থেকে আমি দুটো ভাগে ভাগ করছি। একটা আমি যাব হচ্ছে, একটা যাব এসআই দিয়ে, যেটা সিম্পল ইন্টারেস্ট, আর আরেকটা আসবো আমি কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি বলছি সিআই মানে, সি মানে কম্পাউন্ড, আই মানে ইন্টারেস্ট, তো কম্পাউন্ড ইন্টারেস্ট। একটা যাচ্ছি আমি সিম্পল ইন্টারেস্ট দিয়ে, একটা যাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে। এবার বিষয়টা কি আমি বোঝানোর চেষ্টা করছি, আমি এখন এক্সপ্লেন করিনি কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা কি। তার আগে আমি ডিফারেন্সটা বোঝাচ্ছি কিভাবে কি হয়। দেখো, তুমি যদি একটু ভালো মতো খেয়াল করবে, এইখানেও ধরো রেট অফ ইন্টারেস্ট 10%। আচ্ছা, সাদাটা দিয়ে লিখি, সাদাটা দিয়ে লিখছি। এখানে রেট অফ ইন্টারেস্ট 10%। ভালো লাগে না খুব সাদা কালারটা গ্রিনের মধ্যে? তো সাদাটা দিয়েই পড়াবো। দেখো, এখানেও রেট অফ ইন্টারেস্ট 10%, এখানেও রেট অফ ইন্টারেস্ট 10%। কিন্তু
এইখানে এই যখন তুমি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করবে না, তখন সেই সিম্পল ইন্টারেস্টের মধ্যে যে মূলধনটা, যে প্রিন্সিপালটা, সেটাকে তুমি এই প্রথমের মূলধন 100 সেই হিসাবেই কিন্তু ক্যালকুলেট করবে। তো এখানে যদি বক্স বানাও, তাহলে এইখানে দেখো 100 টাকার 10% হারে এখানে 1 ইয়ার না, দ্বিতীয়তম বছর 1 বছর, এটার মূলধনটা কত? 10 টাকা হবে। তার মানে এইখানে তোমার আবার কত হলো? 100, তার সাথে যদি 10 যোগ করো কত হচ্ছে? 110 টাকা, তাই না? আমি আবার বলছি, সিম্পল ইন্টারেস্ট 1 বছর 10% হারে 100 টাকায় সুদ কত হয়? 10 টাকা। তো এখানে ছিল প্রিন্সিপাল 100 টাকা, তার সাথে 10 টাকা যোগ হলো 110 টাকা। কিন্তু এইখানটা কি হবে তুমি চিন্তা করো। চক্রবৃদ্ধি সুদ মানেই বোঝায়, দেখো এইখানে যে সুদ আসলটা পেয়েছি না, এই সুদ আসলটা এইখানের প্রিন্সিপাল, সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালটা হয়ে যাবে এই সুদ আসল 110 টাকা। এখানে কিন্তু 100 টাকাই সুদ ছিল, মানে 100 টাকাই এখানে প্রিন্সিপাল ছিল, যেটা প্রথম বছরের প্রিন্সিপাল ছিল। কিন্তু সেকেন্ড বছরের প্রিন্সিপালটা হবে সেইটা যেটা প্রথম বছরের সুদ আসল ছিল। তার মানে এটা হচ্ছে A1, এই A1 মানে সুদ আসল অ্যামাউন্ট 1, মানে প্রথম বছরের অ্যামাউন্ট, যেটা সুদের সাথে আসল যোগ করে যে অ্যামাউন্টটা পেয়েছি, সেই অ্যামাউন্টটা হয়ে যাবে সেকেন্ড বছরের প্রিন্সিপাল, মানে P2। এখানে এটা P2 দ্বারা ডিনোট করছি, এখানে ধরো P1 দিয়ে ডিনোট করছি। 1 মিনিট দাঁড়াও। এখানে P1 দ্বারা ডিনোট করছি। এবার আমি কি বলতে চাইছি, এইখানে যেটা বসবে সেটা কি হবে বলো? তোমার প্রিন্সিপাল এখানে বলছে 110, তাহলে 110 টাকার 10% হারে, এখানে টাইম তো 1 ইয়ার, তাই না? এটা 1 ইয়ার, দ্বিতীয়তম বছর, এটাও 1 ইয়ার। রেট অফ ইন্টারেস্ট এখানেও 10%, এখানেও 10%, কিন্তু এখানে যখন সিম্পল ইন্টারেস্ট বের করবো তখন সুদটা হবে সেই প্রথমে যে, সরি সুদ বলছি, প্রিন্সিপালটা হবে সেই প্রিন্সিপালটা, যে প্রিন্সিপালটা তুমি এখানে নিয়েছো। কিন্তু এটার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে স্পেশালি চক্রবৃদ্ধি সুদের, এটা তো বোঝাই যাচ্ছে, কিছু ছাড়ো। চক্রবৃদ্ধি সুদের কথা যদি তুমি বলো, সেক্ষেত্রে তোমার এই যে সুদ আসল, মানে প্রথম বছরের অ্যামাউন্টটা, সেটা হয়ে যাবে দ্বিতীয় বছরের প্রিন্সিপাল বা মূলধন বা আসল। তাহলে ডিভাইডেড বাই 100 যদি করো, শূন্য শূন্য কাটলে এখান থেকে কত হচ্ছে? 11। এই 110-এর সাথে, এই 110-এর সাথে 11 যোগ হয়ে এখানে হলো 121। বোঝা গেল? এবার তুমি আমাকে একটা কথা বলো, এইখানে সুদটা কত ছিল? 10 টাকা। এখানে 1 বছরের সুদ আসল কত? 10। দাঁড়াও, এখানেও একবারে করে দিচ্ছি, এটা এটা করতে ভুলে গেছি। এর সাথেও 1 বছরের ইন্টারেস্ট কত? এই যে 10 টাকা না, 100 টাকার 10% হারে 1 বছরের সুদ 10 টাকা। তাহলে এখানে কত হচ্ছে? 120। দেখো এটার চেয়ে এইখানে 1 টাকা বেশি এলো, 1 টাকা বেশি এলো। সেই 1 টাকাটা বেশি এলো কেন? বিকজ অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। কেন বেশি এলো জানো? কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা এত সুন্দর, কল্পনা করা যায় না। আমি তোমাকে বোঝাচ্ছি। একটা জিনিস দেখো, তুমি এটাকে ভাগ করে লিখতে পারো। এখানে আমি প্রিন্সিপালটা একটু মুছে নিই, 1 মিনিট দাঁড়াও। আমি তোমাকে বোঝাচ্ছি 1 টাকা বেশি কেন। প্রিন্সিপাল আমি ধরেছি কত? এখানে P2, এটা হচ্ছে 110। এটাকে আমি লিখতে পারি 100 টাকা প্লাস 10 টাকা, তবেই তো 110 টাকা। এই 100 টাকার মূলধন কত? এটাকে ভাঙো, 100 টাকার মূলধন 10 টাকা, আর এক্সট্রা এখানে 1 টাকা এসছে। তো 100 টাকার সুদ 10% হারে 10 টাকা। আর তুমি যদি 10 টাকার এই যে এই বাকি 10 টাকা, অন্য একটা কালার দিয়ে করি। অন্য কালার কোনটা নেব? 1 মিনিট দাঁড়াও। ইয়েলো যাবে এতে? যাবে বই কি। এই যে 10 টাকা আছে, এই 10 টাকার তুমি যদি, এই 10 টাকার তুমি যদি 10% হারে 1 বছরের সুদ বের করো, ইউ গেট শূন্য শূন্য, এই যে 1 টাকা, এই পেলে 1 টাকা, এই 1 টাকাটা হচ্ছে সেই 1 টাকা। তার মানেটা কি? এটা কি? দিস ইজ চক্রবৃদ্ধি সুদ। তার মানে কেমন? যে সুদটা চক্রাকারে বৃদ্ধি পায়। দ্যাট মিনস তোমার 100 টাকার 1 বছরের 10% হারে সুদ ছিল 10 টাকা, সেই সেটা পরের বছর গিয়ে সিম্পল ইন্টারেস্ট যখন হলো, যখন সরল সুদ কষা, আবার সেই 100 টাকার 10% হারে 1 বছর 10 টাকা সুদ, সেটা আগের 110 টাকার সাথে যোগ হয়ে অ্যামাউন্ট
এটা গেল অ্যামাউন্ট এ টু অ্যামাউন্ট গেল হচ্ছে 120 টাকা। কিন্তু 100 টাকার 10% হারে 100 টাকার 1 বছরে 10% হারে সুদ 10 টাকা। প্রথম বছরের অ্যামাউন্টটা কত? 110 টাকা। সেই 110 টাকা যেহেতু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেকেন্ড বছরের প্রিন্সিপাল হিসাবে কাজ করছে, সেই কারণে এইখানে যে এক্সট্রা 10 টাকা যোগ হয়েছে, সেই 10 টাকার ওপর যে ইন্টারেস্টটা হলো এই 1 টাকা, সেই 10 টাকার ওপর যে ইন্টারেস্টটা হলো এই 1 টাকা, সেই 1 টাকা চক্রবৃদ্ধি সুদ আকারে বেড়ে আবার কত হচ্ছে? সেই 1 টাকা চক্রবৃদ্ধি সুদে দেখো, তার মানে 10 টাকা তো সুদ ছিল। কিসের সুদ? এই যে দেখো, প্রথম বছরের প্রিন্সিপাল সুদ ছিল না, প্রথম বছরের প্রিন্সিপালের উপর 10% এর 1 বছরের সুদ ছিল 10 টাকা। এটা তো সুদ, এই 10 টাকাটা তো এই সুদ, তাই না? এই 10 টাকা সুদের উপর আবার সুদ লেগেছে কত পার্সেন্ট? এই দেখো 10%। কত বছরের জন্য? 1 বছরের জন্য। কত টাকা হয়েছে? 1 টাকা। বোঝা গেছে জিনিসটা? এই তাহলে কি হলো? সুদের ওপর সুদ লাগলো, সেই জন্য নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কি বললাম বোঝাতে পেরেছি? একবার সুদ লাগলো 10 টাকা, তার উপর আবার এই যে তার উপর আবার সুদ লাগলো, সরি এখানে 10% বলছিলাম, এই 10 টাকা তার উপর আবার সুদ লাগলো 10 টাকা, তার হিসেবটা কত? 1 টাকা। এই 10-এর সাথে 11 যোগ এই 10টা কি? এই 100 টাকার 10% হয়ে গেল। এই যে 100 টাকা ছিল, এই 100 টাকার 10% সেটা হচ্ছে এই 10 টাকা। আর এই 1 টাকার হচ্ছে এই 10 টাকার এই সুদ, যে 10 টাকা তার আবার সুদ এত, সেই করে হচ্ছে 121 টাকা। বোঝা গেছে? তোমরা যদি একটা জিনিস খেয়াল করে থাকো এখানে, আমি জানি না এখানে কোনো হাইলাইটার কাজ করবে কিনা, একটু জঘন্য হয়ে যাচ্ছে। লেট মি ট্রাই উইথ অ্যানাদার হাইলাইটার। নো, ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি। লাইক, দাঁড়াও, ছাড়ো, বাদ দাও, লালটাই দিয়ে দিচ্ছি। দেখো বিষয়টা কি হয়, আমি কি বলতে চাইছি, তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, এটা 110 টাকা, এই 110 টাকাটা এইখান থেকে যে এই স্টেপটা করলে 110 টাকা, এটা এসআই, এটাই সিআই। তার মানে কি শিক্ষা পাওয়া গেল? ফার্স্ট ইয়ারের মানে প্রথমতম বছরের সিআই আর এসআই এর ভ্যালু সমান। তার কারণ কি? এখানে তো কোনো সুদ, শুধুমাত্র প্রিন্সিপালটা ইউজ হয়েছে, এর ওপর তো এক্সট্রা করে কোনো সুদ লাগেনি না। যদি এক্সট্রা করে সুদ লাগতো, সেই ক্ষেত্রে সেই সুদের উপর আবার যখন সুদ লাগবে তখন তো এই যে একটা এক্সট্রা এসছে। এখনো তো দেখো, প্রথম বছরে তো সুদ লাগেনি, কোনো প্রিন্সিপালের উপরে সুদ বের করছি। তার পরের বছর গিয়ে সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপালের উপরে সুদ হচ্ছে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে এক্সট্রা সুদের উপর আবার সুদ লাগছে, চক্রাকারে বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য তার নাম চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে? তাই প্রথম বছরের সিআই এবং এসআই সমান, এই জায়গাটা মাথায় রাখবে, ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা কি? ইট ইজ দ্য ইন্টারেস্ট ক্যালকুলেটেড অন দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ইন্টারেস্ট অ্যাকুমুলেটেড ওভার দ্য প্রিভিয়াস পিরিয়ড। তার মানে তোমার প্রিন্সিপালের উপর যে ইন্টারেস্ট ক্যালকুলেট করো সেটা তো আছেই, আবার প্রিভিয়াস ইয়ারে যে ইন্টারেস্ট অ্যাকুমুলেট করেছো তার উপর আবার ইন্টারেস্ট লাগে। ঠিক আছে? ইট ইজ ডিফারেন্ট ফ্রম সিম্পল ইন্টারেস্ট ওয়্যার ইন্টারেস্ট ইজ অ্যাডেড টু দ্য প্রিন্সিপাল। দেখো, সিম্পল ইন্টারেস্টে নর্মালি ক্যালকুলেট করা হয়, আর এখানে বলছি ইন্টারেস্টটা প্রিন্সিপালের সাথে আবার অ্যাড করা হয়। ক্যালকুলেটিং দ্য ইন্টারেস্ট ডিউরিং দ্য নেক্সট পিরিয়ড, তুমি যখন নেক্সট টাইমের জন্য ইন্টারেস্ট বের করবে তখন সেই ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট খাটাবে। ঠিক আছে? এটাকে সিআই দ্বারা ডিনোট করা হয়, ব্যাস এটুকুই। তাহলে বিষয়টা বুঝতে পারলে কি হলো এখানে, আমি ক্লিয়ার করে দিয়েছি। এইবার আসো একটা ভালো জিনিস, দেখো সবই ভালো, আর আমি পড়ালে তো আরোই ভালো হবে, কারণ পড়াচ্ছি ওভাবে। তোমরা সুনাম না করলে কি হবে? আই এম এনাফ নট টু প্রেজ মাইসেলফ। দেখো কি বলছেন, ধরো আমার, আমি ধরো লিখে নিলাম এখানে প্রিন্সিপাল পি, রেট আর, টাইম টি। তাহলে এসআই কত হবে আমার, আর অ্যামাউন্ট কত হবে? দেখো আমার এখানে এসআই বলতে পারি পি আর টি বাই 100। এটা কি প্রথমতম বছরের এসআই, তাই এসআই 1।
এবার তুমি যদি এখানে অ্যামাউন্ট 1 বলো, অ্যামাউন্ট মানে প্রথমতম বছরের অ্যামাউন্ট, তাহলে কি লিখবে? পি প্লাস পি আর টি বাই 100। এটা করলে কত দাঁড়াচ্ছে? পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100। বোঝা গেছে জিনিসটা কি বলছি আমি? এইবার দেখো এটা কি হয়ে গেল, A1। এটা তো সিম্পল ইন্টারেস্টে গেছে। এইবার তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলো, দেখো এই যে A1টা আছে, ধরো এই A1টা সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার যে আছে, সেকেন্ড ইয়ার প্রিন্সিপাল মতো কাজ করবে না? কি বললাম আমি, বোঝাতে পেরেছি কি? প্রথম বছরের যে অ্যামাউন্টটা, প্রথম বছরের যে অ্যামাউন্টটা সেটা দ্বিতীয়তম বছরের প্রিন্সিপাল হিসেবে কাজ করবে না, যখন তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে নেবে সেটাকে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, ভালো মতো শুনবে। এটা কি ইকুয়ালস টু P2। তাহলে এখানে আমরা বলতে পারি A1 ইকুয়ালস টু P2। এটা কত হলো? এই যে P প্লাস P ইন্টু 1 প্লাস RT বাই 100। ইউ গট ইট? ওকে। এবার একটা জিনিস খেয়াল করো, যে যেটা আমি বলতে চাইছি, 1 মিনিট দাঁড়াও, সরি। দেখ, আমি কি বলতে চাইছি একটু ভালো মতো শুনবে। এই প্রিন্সিপালের ওপর যদি তুমি সেকেন্ড বছরের ইন্টারেস্ট বের করো, ধরো কথার কথা SI2, SI2, এটা কি হবে? P2 ইন্টু RT বাই 100। তাহলে এই সেকেন্ড বছরের ইন্টারেস্টটা এটার সাথে লেগে কত হবে? A2 বের করবে। তাহলে A2টা কি হবে? P2 প্লাস P2 ইন্টু RT বাই 100। এখানে করলে P2টা কমন যাচ্ছে, 1 প্লাস RT বাই 100, তাই তো? এবার P2র ভ্যালু কত এখানে? দেখো এই P2র ভ্যালু কত, এটাই তো P2র ভ্যালু। তাহলে এখানে যদি তুমি বসাও, আচ্ছা 1 মিনিট একটু ছোট করে জিনিসটা, 1 মিনিট একটু দাঁড়াও। দেখো এখানে যদি আমি P2র ভ্যালুটা এখন বসাই, এখানে P2 কত আছে এখানে? P ইন্টু 1 প্লাস RT বাই 100। আর এখানে তো এটা রয়েছে 1 প্লাস RT বাই 100, তাই তো? আচ্ছা এখানে একটা কথা আমি বলি, 1 মিনিট। এখানে টি, এটা ফার্স্ট ইয়ারে ক্যালকুলেট করছি, টিটাকে এটা 1 বসিয়ে নাও, তাহলে গুণ করে এটাকে, টিটাকে 1 বসিয়ে নাও, তাহলে PR বাই 100 হচ্ছে। তাহলে টিটা লিখতে হচ্ছে না, আর এখানে টি লিখতে হচ্ছে না, এখানেও টি লিখতে হচ্ছে না। আহ আর হচ্ছে এখানেও টি লিখতে হচ্ছে না, 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 এখানেও আমার টি লিখতে হচ্ছে না। বোঝা গেল? আর কোথাও আছে টি লেখা? PR বাই 100, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? পি ইন্টু 1 প্লাস R বাই 100 তার স্কোয়ার। দেখো একটা দুটো আছে তো স্কোয়ার হলো। এবার এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অ্যামাউন্ট A2। তাহলে অ্যামাউন্ট A2 দ্যাট ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস R বাই 100 তার স্কোয়ার। আবার এটাই তো থার্ড ইয়ারের প্রিন্সিপাল হিসেবে কাজ করবে যখন আমি কম্পাউন্ড ইন্টারেস্টে ক্যালকুলেট করব। তাহলে SI3টা কি হবে? SI3 হবে, দেখো P3 ইন্টু RT। ও ওটা তো 1 ইয়ার নিয়েছি এখানে, দেখো 2 থেকে 1 বছরের হলো, এখানে 1 বছরের হয়েছে তো। দেখো এটা সেকেন্ড ইয়ারের ছিল, এটা থার্ড ইয়ারের, 1 ইয়ারের হলো না, তাহলে 1 বছর টি ইন্টু টি করলেও যা, ইন্টু এখানে 1 বসাতে হবে টি এর জায়গায়, তাহলে সেই একই হচ্ছে। তাহলে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? পি আর টি মানে টি মানে 1 বাই 100। P3 ভ্যালুটা কত? P3 ভ্যালু এখান থেকে বসাও, পি ইন্টু 1 প্লাস R বাই 100 এত স্কোয়ার ইন্টু R বাই, আরে দাঁড়াও 1 মিনিট 1 মিনিট, এখানে তো SI হয়েছে না, এটা এটা তো SI3। তাহলে A3 কি হবে? 3 নাম্বার ইয়ারের যে অ্যামাউন্টটা, P3 প্লাস P3 ইন্টু R বাই 100। তাহলে করলে কত হচ্ছে? P3 1 প্লাস R বাই 100। তাহলে এখানে করলে কত হবে? P3টা কত? P3 ভ্যালু এখানে পেয়ে যাচ্ছ P ইন্টু
1+r/100 আর এখানে 1+r/100 পি আর 100 এখানে ছিল আর এখানে p3 মানে এখানে 100 এর স্কয়ার ছিল, এখানে স্কয়ার হবে, তো দ্যাট মিন্স 1+r/100 তার স্কয়ার, এখানে স্কয়ার আর এখানে একটা আছে সরি কিউব হবে, এটা কিউব হবে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো একটা জিনিস দেখতে পাচ্ছ তো, এখানে যখন 1 ছিল তার মাথায় কিছু নেই মানে 1, যখন এখানে 2 এলো a2 তার মাথায় 2, যখন এখানে 3 এলো তার মাথায় 3, এরকম ডট 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 করতে করতে এ এন এলে তাহলে কি পি ইন্টু 1+r/100 তার মাথায় এন লেখা যায় না? এখানে আমি লিখে দিচ্ছি সেকেন্ড ইয়ার, এখানে থার্ড ইয়ার, আর এখানে ডট ডট করতে 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 nth ইয়ার, n নাম্বার বছর, এরকম করা যায় কি? তাহলে ফর্মুলা কি বেরিয়ে গেল তোমার? এখান থেকে তুমি অ্যামাউন্টের ফর্মুলাটা কি পেয়ে গেলে? তাহলে প্রিন্সিপাল যদি পি হয়, প্রিন্সিপাল পি টাইম টি রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট আর তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্ট না, কম্পাউন্ড ইন্টারেস্ট না, প্রথমে অ্যামাউন্ট বের করবো আমরা। অ্যামাউন্টটা কি দাঁড়াচ্ছে? অ্যামাউন্ট এ ইকুয়ালস টু পি ইন্টু টি ইয়ার্স এর, কিন্তু হ্যাঁ, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার টি। এখানে এন ইয়ার্স নিয়েছিলাম, এন ইয়ার্স নিয়েছিলাম তাই টি এর জায়গায় এন বসিয়েছি, বা এখানে তুমি যদি এন লেখো তাহলে এখানে এনই লিখতে পারবে ব্র্যাকেটে, কিন্তু টি ইয়ার্স নিয়েছি তাই টি দিয়ে ডিনোট করছি। বোঝা গেছে জিনিসটা? তাহলে এখান থেকে অ্যামাউন্ট পেয়ে গেলে তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পাবে? কম্পাউন্ড ইন্টারেস্ট কি, সেটা অ্যামাউন্ট প্রিন্সিপাল থেকে বাদ দিতে হয়, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিতে হয়। অ্যামাউন্ট কত? পি 1+r/100 টু দি পাওয়ার টি মাইনাস পি। বোঝা গেছে এখান থেকে? এটাই হলো এখানকার কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, ইজ ইট ওকে? আই থিঙ্ক সো। দেখো এবার একটা জিনিস যদি খেয়াল করো, এক মিনিট দাঁড়াও, এক মিনিট, দেখো কি বলছি, ধরো ভালো মতো শুনবে জিনিসটা। 100 টাকা আছে আমার কাছে, বা 1000 টাকাই ধরো, 1 ইয়ার 10% হারে, 1 ইয়ার 10% হারে, এখানে যদি তুমি সিম্পল ইন্টারেস্ট বের করো কত হবে? দেখো 1000 টাকার 10% হারে 1 ইয়ারের কত হচ্ছে? 100 টাকা, তাই না? তাহলে এখানে কত হবে? 1100 টাকা। এইবার আবার এই 1100 যখন আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ইউজ করছি, এটা আবার 1 ইয়ার, মানে এটা সেকেন্ড তম ইয়ার, এটা 1 বছরের, তো দিস ইজ দা ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার। আর এটা কি হবে? এটা সেকেন্ড ইয়ারের হবে, খেটেছে তো 1 বছর, কিন্তু সেটা সেকেন্ড ইয়ার, এটা ফার্স্ট ইয়ার, তারপর 1 বছর সেকেন্ড ইয়ার। এখানে যদি 10% হারে করো, সেখানে কি হচ্ছে দেখো, 1100 টাকার 10% হারে 1 বছরের করলে কত হচ্ছে? এখান থেকে 110 টাকা। তার মানে এখানে কত হচ্ছে? 1100-র সাথে 10 যোগ করলে 0121, এখানে কত হচ্ছে? 2110 টাকা, তাই না? সিমিলারলি তুমি যদি এই 2110 টাকার 10% হারে 1 ইয়ারের, তাহলে এটা কি থার্ড ইয়ার হচ্ছে? এটা থার্ড ইয়ার কিনা? 10% হারে 1 বছরের যদি করো, এখানে করলে পাবে হচ্ছে 121 টাকা, এটার সাথে 121 যোগ হলে শূন্য, সরি, এটার সাথে 121 যোগ হলে এখানে 1331, 1331 টাকা। তাহলে দেখো একটা জিনিস, কম্পাউন্ড ইন্টারেস্ট এত সুন্দর ইন্টারেস্টিং না? ভালো মতো খেয়াল করবে, তুমি যদি এখান থেকে এখানে যাও, দেখো কত গুণ হয়েছে? ইন্টু 1.1, 1.1 গুণ হয়েছে। কেন কি বলতো?
10% মানে কি? 10% ইন্টারেস্ট মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 110/100, শূন্য শূন্য কাটলে 1.1ই তো হয়, সেটাই তো এটা। তুমি যদি এখান থেকে এখানে করো, দেখো এই 1110-এর সাথে আবার সেই 110/100, মানে এটার সাথে ভাগ করলে এখানে 1.1ই গুণ হয়। দেখো 11-র সাথে 11 গুণ করলে 121 কিনা, দুটো শূন্য আছে, দুটো শূন্য দাও, এখানে এক ঘর আগে ইয়ে আছে এখানে, তাই এখানে এক ঘর আগে শূন্য দিয়ে দাও, দেখো 1210 হচ্ছে, এই যে 1210। তুমি যদি সিমিলারলি এখান থেকে আবার এখানে 1.1 গুণ করো, তাহলে তুমি আবার এটা পাবে। দেখো 121-এর সাথে যোগ করলে 11-র কিউব কত? 1331 না? তাই তো। তাহলে আবার এখানে 11 স্কোয়ার, এটা তার সাথে আবার 11 গুণ করলে এখানে 1331, দেখো এখানে 1331 আসবে। বোঝা গেছে কি বলতে চাইছি? তার মানে তুমি যে কম্পাউন্ড ইন্টারেস্টটা পড়ছো, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ নাথিং বাট জিপি, জিওমেট্রিক প্রোগ্রেশন। কেন বলো? 100 টাকা এক বছরে 10% হারে যেখানে 110 টাকা হয়, সেটা আবার এক বছরে 10% হারে 1210 টাকা হয়, সেটা আবার এক বছরে 10% হারে 1331 টাকা হয়। তার মানে এর সাথে 1.1 গুণ, এর সাথে 1.1 গুণ, এর সাথেও 1.1 গুণ। জিপি কি বলছে? জিপি বলছে এখানে এ, তারপর এ স্কোয়ার, তারপর এখানে এ কিউব, তারপর এখানে A4, তারপর এখানে A5, A6 ডট 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 A⁴n। তার মানে প্রত্যেকটা স্টেপে এখানে এ গুণ হচ্ছে, প্রত্যেকটা স্টেপে এখানে এ গুণ হচ্ছে, প্রত্যেকটা স্টেপে এ গুণ হচ্ছে, প্রত্যেকটা স্টেপে এখানে এ গুণ হচ্ছে, প্রত্যেকটা স্টেপে এখানে এ গুণ হচ্ছে, ডট ডট করতে করতে প্রত্যেকটা স্টেপে এখানে এ গুণ হচ্ছে। এস অর নো? তাহলে প্রত্যেকটা স্টেপে যদি একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা জিপি বলি তো, তাই না? সেক্ষেত্রে সেটাকে আমরা জিপি বা জিওমেট্রিক প্রোগ্রেশন বলি। তাহলে তুমি একটা একটা কথা এখানে চিন্তা করো, কথার কথা এখানে লিখছি, ধরো এখানে পি আছে, এখানে ধরো পি আছে, এটা 1 ইয়ার 30% যদি হয়, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত আমার? 1.3p। 1.3 এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর, কারণ কি 130 যদি তুমি 100 করো, এটা তো 1.3 হবে, ইয়েস অর নো? তাহলে 1.3 হলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা এখানে কি হচ্ছে? তাহলে এখানে এসে 1.3p হচ্ছে, ইয়েস অর নো? তাই না? নেক্সট টাইম যখন তুমি আবার করবে 1 ইয়ার আবার 30% করবে, সেখানে তাহলে কি হচ্ছে? 1.3p, তার সাথে 1.3p গুণ হবে না আবার? দেখো এটার সাথে এটা কি গুণ হয়েছে? 1.3 তো, এখানেও তো 1.3 গুণ হবে, তার মানে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তুমি যখন আবার 1 ইয়ার করবে, আবার 10% করবে, এখান থেকে এটা কি আসবে? 1.3, আর একটা গুণ হবে তো, তার মানে এটা কিউব পি, ডট ডট করে চলতেই থাকবে। বোঝা গেল জিনিসটা? ইট ইজ নাথিং বাট জিপি। ঠিক আছে? তাহলে এরকম করতে করতে তুমি একটা কথা দেখো, এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো এখানে বলো? দেখো আমি কি বলছি, একটু ভালো মতো শুনবে, ভালো মতো শুনবে, ভালো মতো শুনবে। ধরো আমার কাছে এখানে 1.3 মানে কি? দেখো 30% হারে 1 ইয়ারের মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত দাঁড়াচ্ছে? আমি বারবার বলছি সেটা 1.3। কিভাবে এলো এখান থেকে? সেটা কি হলো? ভালো মতো শুনবে। এটাকে কি লিখতে পারি? 1 প্লাস 0.3। এই ওয়ানটা কি? এই ওয়ানটাই তো সেই প্রিন্সিপাল, তার সাথে 0.3 কি হয়েছে? এই 30 ইন্টু 1 বছর ডিভাইডেড বাই 100 করলে দেখো এখানে 0.3 হচ্ছে। এই পোর্শন কাটাছেড়া হয়ে গেল, আমি একটু মুছেই করে দিই ভালো মতো। দেখো এখানে 30% 1 বছর, 30% 1 বছর ডিভাইডেড বাই 100 করলে দেখো কাটাকাটি করলে এখানে 1 প্লাস 0.3 আসছে। এই 0.3টা কিভাবে এলো তাহলে বুঝতে পারলে? এটাই তো সেই 0.3টা, ইয়েস অর নো? তার মানে এখানে লিখতে পারি আমি, দেখো 1 বছরের জন্য 30% মানে এটাকে এইভাবে লেখা যায়, এটাকে আমি এইভাবে লিখতে পারতাম, 1 প্লাস 30%। 1 বছর তো কোনো রোলই নেই এখানে, কোনো 1 দিয়ে গুণ করলে সেমই হবে। এই 30% এর ভ্যালুটা কি? 30/100, সেটাকেই তো কাটলে 0.3 হচ্ছে। তো এই 1 আর 0.3 গুণ যোগ করলে তবেই তো 1.3 হয়। তাহলে বিষয়টা কি? এটাকে আমি কি লিখতে পারি এখান থেকে? দেখো এটাকে আমি কি লিখতে পারি এখান থেকে? পি টাকা
1 ইয়ারে 30% হারে এখানে কি হয়, 1 প্লাস 30% অফ পি হয়। নেক্সটে আবার 1 ইয়ার যদি যায়, আবার যদি 30% যায়, তাহলে এটাকে 1 প্লাস 30% এর স্কোয়ার ইন্টু পি হয়। আবার এটা 1 ইয়ার আবার যদি 30% যায়, সেক্ষেত্রে 1 প্লাস 30% এর কিউব, এই যে যেটা হয়ে আসছে, ইন্টু পি হবে। দেখো, তুমি বলবে এটার সাথে এটার মিল কোথায়, দেখো করো। এখানে আমি সাইডে করছি, দেখো এখানে দেখা যাবে না নিশ্চয়ই, আমি আছি। 1 প্লাস 30% মানে 30/100, শূন্য শূন্য কাটো, দেখো 1 প্লাস 0.3, দেখো 1.3, আর এখানে পি আছে, পি, আর এখানে কিউব আছে, এই যে কিউব, এই যে কিউব। তুমি যেভাবেই করো না কেন অ্যান্সার এটাই আসবে। সো লাস্ট কনক্লুশন কি দাঁড়ালো, বিষয়টা কি দাঁড়াচ্ছে, পি টাকা সেটা যদি 1 ইয়ারে 30% বা R% যায়, আমি 1 ইয়ার এখানে 30% নিয়েছিলাম, এই 30 জায়গায় আমি R% নেব, এর জায়গায় শুধু আমি R% নেব, তাহলে কি দাঁড়াবে, এটা যদি R% নেই, তাহলে 1 প্লাস R% ইন্টু পি হবে। ইয়েস অর নো, দেখো এটাই হয়েছে, 1 প্লাস R% ইন্টু পি, আর মানে কত, R% মানে 30। নেক্সট দেখো, আবার যদি আমি 1 বছর, আর R% দেই, তাহলে এখানে কি হবে, 1 প্লাস R%, যেহেতু এটা সেকেন্ডতম বছর, এটা ফার্স্ট ইয়ার, এটা কি, দিস ইজ সেকেন্ড ইয়ার, তাহলে এখানে কি হবে, এত স্কোয়ার ইন্টু পি। নেক্সট যদি করো আর 1 বছর, এখানে যদি আবার R% হারে নাও, তাহলে 1 প্লাস R% এর কিউব ইন্টু পি, এটা কি থার্ড ইয়ার। ইয়েস অর নো, তুমি যদি আবার করো 1 ইয়ার, আবার যদি সেম R% করো, তাহলে এখানে কি হবে, 1 প্লাস R%, তার মাথায় 4 ইন্টু পি, দিস ইজ ফোর্থ ইয়ার। আবার যদি এখানে আসো, এমন করতে 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 যদি তুমি আবার এখানে ধরো, আমি nth ইয়ারটা ওদিকে করতে চাই, যাই হোক, তুমি যদি এখানে আবার 1 ইয়ার করো, আর এখানে যদি R% নাও, ধরে নিলাম 1 বছর, কিছু নেই মানে মাথায় 1, 2 বছর স্কোয়ার, 3 বছর কিউব, 4th বছর 4, তাহলে তুমি যদি nth ইয়ার করো, বা আমি যেহেতু ফর্মুলায় টি লিখেছি তাই আমি টিথ ইয়ার করি, তুমি যদি ক্যাপিটাল টিথ ইয়ার করো, তাহলে ফর্মুলাটা 1 প্লাস R% টু দি পাওয়ার টি ইন্টু পি, এটা হবে কি হবে না বলো। এবার এটাকেই আমি যদি লিখি, তাহলে অ্যামাউন্ট ইকুয়ালস টু কি লিখতে পারছি আমি, তাহলে অ্যামাউন্ট ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, 1 প্লাস R% টু দি পাওয়ার টি ইন্টু পি। তাহলে এটাকে আর একটু সুন্দরভাবে সাজিয়ে লিখলে কি হয়, 1 প্লাস R/100 টু দি পাওয়ার টি, টু দি পাওয়ার যদিও মনে হচ্ছে না, এটাকে আমি কাটবো, কেটে নিয়ে একটু নিচেই লিখবো, 1 প্লাস R/100 টু দি পাওয়ার টি, এখানে আসছে পি। कैसे कैसे हो जा रहा है भाई, এখানে থাকবে পি ইকুয়ালস টু এটা এ। তুমি যদি ভালো মতো খেয়াল করো, এই ফর্মুলাটার সাথে তুমি এখানে এই ফর্মুলাটার কোনো ম্যাচ আপ পাও কিনা বলো তো। অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার টি, অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার টি। যেভাবেই তুমি অঙ্ক করো, ফর্মুলা তোমার এটাই আসবে, ঠিক আছে। আর একটা ছোট্ট জিনিস আমার এখানে বলার রয়েছে, সেটা হলো, ধরো আমার কাছে আছে 1000 টাকা, আমি 1 বছরের কত টাকা 10% হারে লাগালাম, কত টাকা হবে, 1100 টাকা করিয়ে এসছি। কারণ এ দেখো, 1000 টাকার 10% হারে 1 বছরের সুদ PRT/100 করলে এখান থেকে 100 টাকা, এই 100 এটার সাথে যোগ করো, 1100 হচ্ছে। তারপর আবার তুমি যদি করো, এখানে আর 1 বছর,
আবার সেই 10% হারে, তাহলে কত হবে? 1210 টাকা করে এসছি। আবার যদি করো 1 বছর, আবার যদি করো 10% হারে, এখানে হবে 1331 টাকা। তুমি যদি একটু ভালো মতো খেয়াল করে থাকো, এখানে একটা ঘটনা ঘটছে, তুমি দেখতে পাবে একটা ঘটনা ঘটছে, তুমি সেটা সচক্ষে দেখতে পাবে। দেখবে আমরা যখন পার্সেন্টেজ চ্যাপ্টারটা পড়েছি, সেই পার্সেন্টেজে একটা কনসেপ্ট পড়েছিলাম, সাকসেসিভ কেস। সাকসেসিভ কেস বলে একটা জিনিস পড়েছিলাম। সাকসেসিভ কেস জিনিসটা কি? ধরো একবার 10% বাড়লো, একটা সংখ্যা আছে 100, সেটা একবার 10% বাড়লো, কত হলো? 110। সাকসেসিভ কেস কি বলে? নেক্সট টাইম যদি 10% বাড়ে, এই 110টা বাড়বে, কত হবে? 121। এটা যদি আবার 10% বাড়ে, এই বৃদ্ধি পাওয়াটা বাড়বে, তার মানে হবে 131.1। মানে কি বলতে চাচ্ছি, এটা তো বৃদ্ধি পাওয়া মূলধন। এটা ফার্স্ট ইয়ারের, এটা সেকেন্ড ইয়ারের, এটা থার্ড ইয়ারের। দেখো, বেড়ে যাওয়া মূলধন না এটা, এটা বৃদ্ধি পাওয়া মূলধন, বা এটাকে বলতে পারি প্রথম বছরের সরল সুদ, বা বলতে পারি প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ, তাই না? বলা যায় তো? একেবারে এই বেড়ে যাওয়া জিনিসটার উপর আবার 10% বাড়ছে। এখানে সেকেন্ড বছরের সুদ, সেকেন্ড বছরের চক্রবৃদ্ধি সুদ, এই বেড়ে যাওয়া জিনিসটার উপর আবার 10% বাড়ছে, সুদের উপর সুদ লাগছে, তাই চক্রবৃদ্ধি সুদ। বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? দেখো, আমি যদি গোটাটা সাম আপ করি একসাথে, 1 মিনিট দাঁড়াও, গোটাটা যদি একসাথে সাম আপ করি, বিষয়টা আসে কি তাহলে? শুনবে ভালো মতো। দেখো, 1000-এর যদি, একই 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 সরি, 1000-এর যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10% মানে কত? 110 মাল্টিপ্লাইং ফ্যাক্টর বাই 100। এবার এখান থেকে এখানে করলে আবার কি 1000-এর, এটা কি সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, তাহলে দুবার হয়েছে, 1 বছর 2 বছর হয়েছে, তার মানে 110/100 ইন্টু 110/100। সেটাই তো, কাটাকাটি করো তো, কত হচ্ছে দেখো তো, শূন্য শূন্য কাটলে দেখো, 11 11 121, আর 10 1210। দেখো তো এটাই এটা কিনা। আবার তুমি যদি এটার সাথে এটা বের করতে চাও, তাহলে 1000-এর 110/100 ইন্টু 11/10 করলেও হয়, 110/100। মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটা এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, একটা দুটো তিনটে কাটছে, একটা দুটো তিনটে কাটছে, তিনটে 11 গুণ করলে কত হয়? 1331। দেখো তো এটাই এটা কিনা। বোঝা গেল? দিস ইজ নাথিং বাট সাকসেসিভ কেস। তার মানে তোমাকে যদি বলে এখন তোমার কাছে আছে 1000 টাকা, তোমার 10% হারে 3 বছরের তুমি অ্যামাউন্ট বের করো, তাহলে কি করবে তুমি? 1000 আছে, এবার 10% বাড়া মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 110/100 ওরফে 11/10। এর কি করবে? 11/10, 3 বছর বলেছে, 3 কিউব করে দাও। দ্যাট ইজ নাথিং বাট এত ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11/1 2 3, শূন্য শূন্য কাটলো এখান থেকে, কত হচ্ছে? 1331। দেখো সেটাই তো এসছে এখানে। বোঝা গেছে জিনিসটা? দিস ইজ ইট। ওকে, দেন আমরা, ঠিক আছে, বোঝা গেছে। আশা করি ক্লিয়ার জিনিসগুলো। আমি পড়াচ্ছি কিন্তু খুব বেসিক থেকে একদম, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। এত সুন্দর কন্টেন্ট তোমরা পাবে, অবশ্যই পাবে, টিচাররা অনেকেই পড়িয়ে থাকেন, কিন্তু আমি প্রচুর খাটি, সো আই টেক প্রাইড ইন মাই কন্টেন্ট। আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ আমার পড়ানোর প্রতি, বিকজ আমি এত সুন্দর কন্টেন্ট তোমাদের ফ্রিতে ইউটিউবে প্রোভাইড করছি, মানে আই এম প্যাশনেট অ্যাবাউট ইট। আমার যদি মানে প্রফেশনালি আমার জিনিসটা নেওয়ার হতো, আমি হয়তো অনলাইন কোর্স বিক্রি করতে পারতাম। দেয়ার উড হ্যাভ বিন এ লট অফ স্টুডেন্ট কামিং দেয়ার। কিন্তু আমি চাইছি যারা অ্যাভেল করতে পারো না, বা পেইড কোর্স যারা কিনতে পারো না, তাদের ফ্রি করে দিতে জিনিসটা, কারণ তারা যেন পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, কোয়ালিটি কন্টেন্ট থেকে বঞ্চিত না হয়। আমার নেক্সট পড়ানোর টপিক হচ্ছে, যেটা পড়াবো সেটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট,
যেটার নাম হচ্ছে হাফ ইয়ারলি কনসেপ্ট। হাফ ইয়ারলি অ্যান্ড, এক মিনিট দাঁড়াও, কি লিখতে যাচ্ছিলাম, কোয়ার্টারলি। হাফ ইয়ারলি অ্যান্ড কোয়ার্টারলি কথা দুটোর মানে কি? ধরো আমি তোমাকে বললাম, আচ্ছা এইখানে আমি একটা কথা উল্লেখ করেই দিই, এখানে যে আমি লিখেছি এটা, ফর্মুলাটা কই লিখলাম গো? এখানে না, রেট অফ ইন্টারেস্ট, না, জেনারেলি গিভেন ইন ইয়ার্স, সাধারণত এক বছরের টাইমটা দেওয়া থাকে। কিন্তু যখন এখানে হাফ ইয়ারলি বা ওয়ান ইয়ারলি মেনশন করবে, বা হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি কিছু একটা মেনশন করবে, তখন ভাববে কিছু একটা ঘোটালা তার মধ্যে রয়েছে। হাফ ইয়ারলি মানে, হাফ ইয়ারলি মানে, ওয়ান ইয়ার মানে কি, 12 মান্থ। 12 মান্থলি। তুমি একটা জিনিস মাথায় রাখবে, এখানে যখন বলবে না এরকম ভাষা লেখা থাকবে, ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, ল্যাঙ্গুয়েজটা এমন হবে যেখানে লেখা থাকবে ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। আরে কি হয়ে গেল বানান, অ্যানুয়ালি মানে এক বছরে হয়, বা এটাকে যদি ইয়ারলিও বলে একই জিনিস। মানে ইন্টারেস্টে যে কম্পাউন্ড করা হচ্ছে সেটা এক বছরে হচ্ছে, তার মানে 12 মান্থলি যদি বলে সেম ব্যাপার, কারণ 12 মাসেই এক বছর, তাই না? ঠিক আছে, এবার তোমাকে যদি বলে হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি মানে এই যে 12 মাসের সেগমেন্টটাকে 6 মান্থ আর 6 মান্থ, এই দুটো ভাগে ভাগ করতে হবে। এবার তোমাকে বলতে পারে ইন্টারেস্ট কম্পাউন্ডেড, ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তার মানে 6 মান্থ 6 মান্থ তুমি 12 মাসের সেগমেন্টটাকে দু ভাগে ভাগ করছো। ধরো এই গোটা টাইম স্প্যানটা হচ্ছে 12 মাস বা 1 ইয়ার, তুমি এটাকে ভাগ করলে এটা হচ্ছে 6 মান্থ, এটা হচ্ছে 6 মান্থ। দ্যাট মিনস তোমার আগে যে কাজটা এইখান থেকে, যে কাজটা আগে এইখান থেকে এই অবধি গেলে একবার ইন্টারেস্ট ক্যালকুলেট করা হতো, এবার তোমাকে বলে দিয়েছে হাফ ইয়ারলি। দ্যাট মিনস এই এক বছরের মধ্যে দুটো ভাগ, মানে 6 মাস পর পর এইখান থেকে এইটুকুর মধ্যে একবার ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, সেই ইন্টারেস্টটা গিয়ে আবার মূলধনের সাথে যোগ হবে, তারপর বাদ বাকি 6 মাসে সেটার উপর আবার ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, যেমন চক্রবৃদ্ধি সুদে হয় আর কি। টাইম স্প্যানটা শুধু 12-র জায়গায় করে দিয়েছে 6 মান্থলি, মানে বছরে দুবার। বছরে, এটার মানে কি, ইন্টারেস্ট কম্পাউন্ড মানে ইন্টারেস্ট লাগু হয় অ্যানুয়ালি 12 মান্থলি, বা ইয়ারলি মানে এক বছর পর পর। এখানে বলছে ইন্টারেস্ট কম্পাউন্ডের হাফ ইয়ারলি, এটা মানে হচ্ছে 6 মান্থলি, মানে 6 মাস পর পর ইন্টারেস্ট ক্যালকুলেট হয়, ঠিক আছে? তারপরে যদি এখানে করা হয় কোয়ার্টারলি, কোয়ার্টারলি, কোয়ার্টার মানে কি, দেখো এটাকে 3 মান্থলি বলা যায়। কোয়ার্টার মানে হচ্ছে 4/1, তাই তো, 4/1 বলে তো, এটা মুছে নেই আগে, জঘন্য লেখা, হাতের লেখা। 3 মান্থলি মানে এই যে গোটা লাইফ স্প্যান এখানে রয়েছে 1 ইয়ার, এটাকে 4 ভাগে ভাগ করছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তার মানে এটা 3 মান্থ, এটা 3 মান্থ, এটাও 3 মান্থ,
এটাও 3 মান্থ। ঠিক আছে, তার মানে আগে যেখানে তোমার এইখান থেকে এই অবধি 1 বছরে ইন্টারেস্ট ক্যালকুলেট হতো, সেইখানে বলেছে না, কোয়ার্টারলি মানে প্রতি 3 মাস, এইখান থেকে এইটুকুর মধ্যে 3 মাসে একবার ক্যালকুলেট হবে, আবার এইটুকু 3 মাসের মধ্যে একবার ক্যালকুলেট হবে, আবার এইটুকু 3 মাসের মধ্যে একবার ক্যালকুলেট হবে, আবার এইটুকু 3 মাসের মধ্যে একবার ক্যালকুলেট হবে, টোটাল 1 বছরে। দ্যাট মিনস মিন টু সে 1 বছরে 4 বার ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। বোঝা গেছে জিনিসটা? এই হচ্ছে এখানকার ব্যাপার। এছাড়া তোমাকে যদি বলে দেয় বিষয়টা কি, ধরো আমি আমি একটা এক্সাম্পল নেই, একটা এক্সাম্পল নিচ্ছি। না, আমি বললাম টাইম, ধরো বলে দিলাম 1 ইয়ার, রেট অফ ইন্টারেস্ট, ধরো 24%, কথার কথা, রেট অফ ইন্টারেস্ট 24%। অ্যান্ড এখানে আমি একটা লিখে দিলাম যে ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। 1 নাম্বার দিলাম ইন্টারেস্ট কম্পাউন্ডেড, 1 নাম্বার দিয়ে লিখলাম অ্যানুয়াল বানান কি, ANNU কি, অ্যানুয়ালি। 2 নাম্বার দিয়ে লিখলাম হাফ ইয়ারলি। 3 নাম্বার দিয়ে লিখলাম কোয়ার্টারলি। বোঝা গেছে জিনিসটা? এবার মানে ধরো তোমাকে রেট অফ ইন্টারেস্ট 24% দিয়েছে 1 বছর, যদি অ্যানুয়ালি হয় সেক্ষেত্রে তোমার কিভাবে কি করবে? দেখো, অ্যানুয়ালি মানে 12 বছর, এখানে 1 ইয়ার দিয়েছে, তার মানে তুমি 1 ইয়ার মানে 12 মান্থ, তাই তো? মানে বছরে একবার ক্যালকুলেট হয়, অ্যানুয়ালি বলেছে যেহেতু, তাই 12 দিয়ে এইখানে 1কে ভাগ করলে কত হলো? 12, বা রাদার আমি এটা কি করে নিই, ক মাসে ক্যালকুলেট হয় বলো? মানে 12 মান্থলি, 12 মাস পর পরই তো ক্যালকুলেট হয়, 1 ইয়ার বলেছে না, টাইম 1 ইয়ার। তাহলে এখানে কি বলেছে, ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি যদি হয়, মানে এটা আমি কি নিচ্ছি, অ্যানুয়ালি। অ্যানুয়ালি মানে 12 মাসে ক্যালকুলেট হয়। এবার 1 বছর বলেছে যেহেতু টাইম, তাই ডিভাইডেড বাই আমি যদি 12 করি তাহলে এখানে 1 বেরোচ্ছে না। মাথায় রাখবে, প্রথমে 12 মাস নেবে, সেইটাকে ইন্টারেস্ট কম্পাউন্ডেড যে হিসাবে বলবে, অ্যানুয়ালি বললে 12 মাসে একবার, হাফ ইয়ারলি বললে 6 মাসে একবার, মানে 2 বার, তাই তো? আর কোয়ার্টারলি বললে বছরে 4 বার, তাই না? তো 12 দিয়ে এটাকে ভাগ করলে, এইবার কি বলছে, এখানে কত হলো 1, তাই না? যেটা হবে সেই টাইমের সাথে যেটা বেরোবে সেটা গুণ করে দাও 1। আর টাইমের সাথে টাইম কত এখানে, টাইম তো এখানে 1 ইয়ারই না, এই যে 1 ইয়ার, 1 ইয়ার টাইম, তার সাথে এই 1 গুণ করলে কত হলো 1। তার মানে তোমার টোটাল টাইম কত এখন, 1 ইয়ার। আর রেট অফ ইন্টারেস্ট যে 24%, সেই রেট অফ ইন্টারেস্ট কি করবে, এইখানে যেটা বেরোবে এই 24 দিয়ে সেটাকে ভাগ করে দাও, 24কে এটা দিয়ে ভাগ করে দাও, তার মানে তোমার রেট অফ ইন্টারেস্টও 24%। বোঝা গেছে? আর একটা জিনিস বলি এখানে, যদি 2 নাম্বারটা দেখি আমি, এখানে কি বলছে, হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে 6 মান্থলি, মানে বছরে 2 বার, তাই তো? আমি কি বলেছি, 6 মান্থলি, উপরে 12 মাসে 1 বছর, তো তাহলে 12 ডিভাইডেড বাই তোমাকে কি 6 করতে হবে, কত হলো 2। এস অন্য, তাই তো? প্রথমে কি করবে, টাইমটাকে যা আছে, টাইম 1 ইয়ার বলেছে, তাহলে টাইম এই 1 ইয়ারের সাথে এইখানে যেটা আছে সেটা গুণ করে দাও। তুমি এখন যেটা নিয়ে ক্যালকুলেশন করবে সেই টাইমটা হবে তোমার 2 ইয়ার্স। কি বললাম, বোঝা গেল?
এবং যে রেটটা তুমি নিয়ে ক্যালকুলেশন করবে, এখানে কত ছিল 24, এই 24 ডিভাইডেড বাই এখানে যেটা থাকবে 2 সেটা করে দাও। তার মানে তুমি এখন যে রেট নিয়ে ক্যালকুলেশন করবে সেটা হবে 12%। বোঝা গেছে? আবার দেখো 3 নাম্বারটা কি বলেছে, কোয়ার্টারলি। এটাকে উল্টো দিক থেকে বলা যায় 3 মান্থলি। এ জন্য টোটাল কত, 12 মাস, ডিভাইডেড বাই 3 করে দাও, তোমার কত হচ্ছে 4। আমি কি বলেছি এখানে, এখানে রেট কত, টাইম কত 3, তাহলে টাইম এখানে যেটা বেরোবে, টাইম এখানে 1 ইয়ার, আর এখানে 1 ইয়ার টাইম কিনা, এই যে 1 ইয়ার টাইম, সেই 1 ইয়ারের সাথে এখানে এখানে যেটা এসছে 4 সেটা গুণ করে দাও। তার মানে তোমাকে এখন ধরতে হবে যে যেটা নিয়ে ক্যালকুলেশন করবে তার মানে সেটা 4 ইয়ার্স। আবার দেখো রেট কত বলেছে, 24%। তার মানে তুমি যে রেটটা নিয়ে ক্যালকুলেশন করবে সেই 24 ডিভাইডেড বাই এখানে যেটা আছে সেটা দিয়ে ভাগ করে দাও, মানে 6%। বোঝা গেছে? বিষয়টাকে আবার অন্যরকম ভাবেও করা যায়, শেখাচ্ছি যখন সবই শিখিয়ে দিই। 1 মিনিট দাঁড়াও। ওকে, দেখো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো এখানে জায়গায় নেই, এটাকে আমি একটু আলাদা করে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে অন্য জায়গায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমি সেটার সাথে কি করি, ব্যাস হগিয়া আঁকা। এটাকে কি করতে পারি দেখো, আমার কি বলেছে, অ্যানুয়ালি, যদি আমাকে বলে অ্যানুয়ালি মানে ইন 12 মান্থ, এবার 12 মাসে রেট কত, টাইম বলেছে 1 ইয়ার, আর রেট বলেছে 24%। তুমি এখানে দেখো 12 মাসে 24% রেট, হ্যাঁ কি না? তাহলে এখানে 12 মান্থলি আছে, তাহলে 12 মান্থের রেট কত হবে, 24%ই হবে। দেখো রেট 24%ই আছে, ঠিক আছে। এবার দেখো, আর তোমার মনে হবে এটা আবার কেমন কথা, এটা তো খুবই ইজি ব্যাপার। আসো পরেরটায়, এটাকে আমি একটু, ওয়ানটা কপি হয়ে গেল, যাই হোক। এক মিনিট, চার্জ শেষ। দেখো কি বলছে, এটা বলেছে 6 মান্থলি, তোমার টাইম ছিল কত, 1 ইয়ার, এবং রেট কত ছিল, রেট ছিল 24%। এস অন্য। এবার তোমাকে কি বলেছে এখানে ভালো মতো খেয়াল করবে, দেখো টোটালটা আমার কত, 12 মাস। এবার 6 মান্থলি বলেছে, তাহলে দুভাগে ভাগ করব, এটা একটা 6 মান্থ, এটা আর একটা 6 মান্থ, ঠিক আছে। 6 মান্থ 6 মান্থ, তাহলে 1 ইয়ার হয়ে গেল। এবার একটা কথা ভাবো, এখানে 1 বছরের রেট 24%, তাই তো? তার মানে 12 মান্থের রেট যদি 24% হয়, তাহলে 6 মান্থের রেট কত হবে, বলবে, তুমি বলবে কেন 12%। দেখো এটা 12% হচ্ছে, এটাও 12% হচ্ছে। আগের বার আমরা কি করেছিলাম, এই টাইমটাকে, এই যে 1 ইয়ার ছিল, ভাগ করে যেহেতু 2 এসছে, ইন্টু 2 গুণ করে 2 বছর করেছিলাম, এটাকে আমরা 1 ইয়ার ধরেছিলাম, আবার এটাকে আমরা 1 ইয়ার ধরেছিলাম। বিষয়টা কি একই না? তুমি এখানে সেটাকে 6 মান্থ ধরছো, কিন্তু ক্যালকুলেট তো করছো 12%, আবার এখানে 12%, তার মানে তোমাকে দুবার 12% লাগাতে হবে, ফার্স্ট বছর সেকেন্ড বছরও। আবার তুমি এই 1 বছরটাকে আমরা 2 বছর ধরে নিচ্ছিলাম, যাতে ফার্স্ট বছরে 6%, 12% লাগানো যায়, আবার এখানে 12% লাগানো যায়। কিন্তু এক্ষেত্রে আমরা করছি কি, এখানেও 6% লাগাচ্ছি, এখানেও আমরা 6%, মানে এখানে 6 মাসেও 12% লাগাচ্ছি, নেক্সট 6 মাসে আবার 12% লাগাচ্ছি। তার মানে এখানে, এখানে এটা মুছে দিই, 1 ইয়ারের কোনো সেন্স নেই এখানে, ওটা আগে করেই এসেছি। দেখো এখানে করেছিলাম কি, দেখো এখানে দেখো,
এখানে দেখো 12% করে হয়েছিল, 2 ইয়ার ধরেছিলাম। এখানেও তুমি 6 মাসটাকে 1 বছরের মতনই ধরো, 6 মাসটাকে 1 বছরের মতনই, কারণ সেই 6 মাসেই তো 12% 12% ক্যালকুলেট হচ্ছে, তাই না? সিমিলারলি আমরা যদি এটাতে করি, 3 নাম্বারটাতে করি, এটা আমি এখানেই করে দিচ্ছি। টোটাল লাইফ স্প্যানটা কত? 1 ইয়ার। এস অন্য, তাহলে তুমি আমাকে একটা কথা বলো। না, এভাবে করবো না, আমি ওইখানে আলাদা করেই করি, চলো। ওই দুটো করলাম, তাহলে জায়গাটা একটু বেশি পেয়ে যাবো। ওকে, দেখো কি হয়েছে এখানে, গোটা লাইফ স্প্যানটা, এখানে যদি আমি 1 ইয়ার ধরি, ভালো মতো বোঝো। 3 মান্থলি বলছে, তাহলে এটা একটা 3 মান্থ, এটা একটা 3 মান্থ, এটা একটা 3 মান্থ, এটা একটা 3 মান্থ, এটা হচ্ছে 3 মান্থ, এটাও 3 মান্থ, এটাও 3 মান্থ, এটাও 3 মান্থ। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমার টাইম ছিল কত? 1 ইয়ার, আর রেট ছিল কত? 24%। অলরাইট, এবার এই 1 ইয়ারটাকে আমি 4 ভাগে ভাগ করেছি, তার মানে 12 মাসে যদি আমার রেট 24% হয়, 12 মাসে যদি রেট 24% হয়, 1 মাসে কত হবে? 2%। 3 মাস করে আছে, তাহলে 3 মান্থে রেট কত হবে? 3 দুগুণে 6%। তাহলে এখানেও 6% হবে, এখানেও 6% হবে, এখানেও 6% হবে, এখানেও 6% হবে। কিচ্ছু আলাদা ঘটেনি, এখানে আমি শুধু 4 ইয়ার ধরেছি। এটাকে আমি 1 ইয়ার ধরেছিলাম, এটাকে আমি 1 ইয়ার ধরেছিলাম, এটাকে 1 ইয়ার ধরেছিলাম, এটাকে আমি 1 ইয়ার ধরেছিলাম, কিন্তু রেট তো 6%ই ছিল। চার, দেখো, 4 বছর 4 বার 6% লাগানো, আর প্রত্যেক বছরকে 3 মাসের সমান ধরে নিয়ে 6% লাগানো, আলটিমেটলি তোমার এফেক্টিভ রেট তো একই আসবে, ক্যালকুলেশন তো সেমই আসবে, তাই কি না? এটাই এখানে কনসেপ্ট, আর কিচ্ছু নেই বাবা, আর কিছু নেই। ব্যাস, এটুকুই আজ পড়ানোর ছিল। ভেবেছিলাম কোশ্চেন করাবো, কিন্তু টাইম হয়ে গেছে প্রায় 1 ঘন্টা মতো, আর আমার গলাতেও একটু প্রবলেম, গলা ব্যথা করছে। তো এখানেই রাখছি এই লেকচারটা। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগলো, ইভেন ভালো লাগা উচিত, কারণ আমি পড়িয়েছি তেমন ভাবে। আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো জিনিসগুলো। দেখো, তোমরা চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারো, আমি বলবো এই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও। ইম্পর্টেন্ট আপডেট গুলো আমি এখানেই শেয়ার করি, এবং কোনো কিছু পিডিএফ গুলো দিলে বা ক্লাসের আপডেট বা কোনো এক্সামের ফর্ম ফিল আপের ব্যাপারে আমি এখানেই বলে থাকি। দা কনসেপ্ট বাই শুভম। কোয়ালিটি লেকচার্স পাবে। আই ডিল ইন অনলি কোয়ালিটি লেকচার্স। আমি তোমার টাইম নষ্ট করবো না 1 সেকেন্ডও। যা পড়াবো একদম মাখন পড়াবো, ক্রিম কন্টেন্ট পড়াবো, যেটা পড়লে তোমার এক্সামে হেল্প হবে, তুমি এক্সাম ওরিয়েন্টেড মেথডে কোশ্চেন সলভ করতে পারবে। ঠিক আছে? তো ঠিক আছে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে মেল ফেল করে নিও, নয়তো অনেকে নাম্বার টাম্বার চাও আমাকে, ফেসবুকে মেসেজ করে, আমি দিয়ে দিচ্ছি। 8240 852795। তোমরা চাইলে এখানে তোমরা কল টল করে নিতে পারো, যদি কোনো কিছু সমস্যা হয় পড়াশোনা রিলেটেড, বা কিছু বই টই লাগলে মেসেজ করো, আমি আমার কাছে পিডিএফ থাকলে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো পড়াশোনা করতে থেকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।